আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসই দেশের খবর। আপনারা জানেন বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করার জন্য কতটা এগিয়ে আসতে পারে, অর্থাৎ কথায় আছে যে আপন হয়ে ঘনিষ্ঠ হয়ে মানুষের ক্ষতি করা যায়। যেমন তহিদ আফ্রিদির বন্ধু রাহি, তিনি রাহি শেষমেশ ধরিয়ে দিল তহিদ আফ্রিদিকে। প্রতারণা, ব্ল্যাকমেল, নারী নির্যাতন, তহিদ আফ্রিদির কুকীর্তি সব ফাঁস। বিস্তারিত। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরউদ্দিন সাথীর বিরুদ্ধে নানা সময়ে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেল নিয়ে ক্রাইম এডিশন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোর করে কাজ করানো সহ তহিদ আফ্রিদি নানা কুকীর্তির তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 30 জুলাই 2024 অগ্নিগর্ভ বাংলাদেশ ছাত্র জনতার ওপর চলে অবর্তনীয় গণহত্যা। সেই গণহত্যার সবচেয়ে বেশি রোমাঞ্চক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি, বিশেষত ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। আন্দোলনের মূল নেতৃত্বে থাকা সবাই সমন্বয়ককে আটকের পর আন্দোলন এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ডিবি প্রধান হারুনুর রশিদের এক নারীর সঙ্গে করা আপত্তিকারী একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিও প্রকাশের পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে পড়েন। ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও সরাতে আফ্রিদিকে অনুরোধ করেন। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়ার এক্সপার্ট মোহাম্মদ জুবেরকে। জুবের জানান, রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করা হয়। প্রতিবেদনে বলা হয়, তহিদ আফ্রিদিকে শুধু একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া। তার নিয়ন্ত্রণই চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনে উপায়ও ছিল না, কারণ ডিবি, সিআইডি, এডিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সে কারণে সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্ট যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে ব্যবহার করত। 30 জুলাই রাতে হারুনুর রশিদের ভিডিও প্রকাশের পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজন তুলে আনা হয়। তাকে জোরপূর্বক ওই ভিডিও সরানোর কাজে বাধ্য করা হয়। তহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। স্বপনের মূল অপরাধ ছিল তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন। এ কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন। কিন্তু স্বপন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় তাকে আদালতে বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে। হাসি খুশির আবরণের ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি। সেই রহস্যময় জগতের প্রতিটি স্তরে ছড়িয়ে আছেন মানুষের দীর্ঘশ্বাস। প্রতিবেদনে আফ্রিদির একটি আস্থানা দেখানো হয়। বলা হয়, নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে সেখানে তাকে বরণ করা হতো। তবে ওই আস্থানা যখন কাউকে শাস্তি দেওয়া হতো, সেই ভিডিও ধারণ করা প্রায় অসম্ভব ছিল। তহিদ আফ্রিদি নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন সাইম। কিছু ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে একটি ভবনে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। সাইমকে 30 থেকে 35টি থাপ্পড় মারা হয়। সরকারি বাহিনী কর্মকর্তাদের সামনে আফ্রিদির তার মাথার পিস্তল ঠেকিয়ে হত্যা করার হুমকি দেন। প্রতিবেদনে আফ্রিদির নির্যাতনের প্রত্যক্ষদর্শী একজন সেই ভয়াবহ দিনের কথা তুলে ধরেন। ভুক্তভোগী জানান, যেভাবেই হোক একটা ভিডিও করাবে। যদি কোনো ভিডিওর ব্ল্যাকমেইলের জন্য যথেষ্ট না হয়, তখন কি করবে? একটা মেয়ে দিয়ে দেবে, কারণ ওই জিনিস মানুষকে সমাজে কলঙ্কিত করে। কোনো দিন যদি ভুক্তভোগী আফ্রিদির বিপক্ষে যায়, তখন ওই ভিডিও দিয়ে তাকে ফাঁদে ফেলে ধ্বংস করে দেবে। প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছিলেন। তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের কথাও অভিযোগ হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দীর্ঘদিন সম্পর্কের থাকার পর আফ্রিদি হঠাৎ করেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার। ওই নারী আরও বলেন, আমার সঙ্গে সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে উল্টো আফ্রিদি আমাকে হুমকি দেয়, মুনিয়ার মতো আমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হবে। আমি জানতে পারি তার একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমনকি মুনিয়া নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল।
বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে সে আমাকে খুব বাজেভাবে রিয়াক্ট করে, সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দেয় মুনিয়ার মতো আমারও পরিণত হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই নারী অভিযোগ সূত্র ধরেই কিছু ফোন রেকর্ড হাতে আসে, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যাত্রাবাড়ি থানার অভিযোগ করা হয়েছে জুলাই আন্দোলন আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত। আরেকটি মামলা হয়েছে বাড্ডা থানায়। এজাহারে উল্লেখ করা হয়, 2024 সালে 20 জুলাই মধ্য বাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাতাড়ি গুলি চালায় আফ্রিদি। আসলে আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর রোহিত আফ্রিদি তিনি মাফিয়া তান্ত্রিকভাবে তিনি যে ভেতরে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা কেউ জানতাম না। তাকে সবসময় দেখতাম আমরা হাসি খুশি থাকতো, কিন্তু ওই হাসি খুশির আড়ালে যে এতটা ভয়ঙ্কর হতে পারে একজন মানুষ বা হিংস্র হতে পারে একজন মানুষ, তা কখনো আমার জানা ছিল না। আপনারা দেখেছেন যে রোহিত আফ্রিদি বাবাকে যখন গ্রেপ্তার করা হয়, আর 2 দিন পরেই রোহিত আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। অনেকে বলা বলি করছে এবং রোহিত আফ্রিদির বিরুদ্ধে এত অভিযোগ করেছে যা শুনলে একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আপনারা চেনেন যে কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ, এডিটিং এর মাস্টার বলি বাংলাদেশের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, তাকে নির্যাতন করেছে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট বানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। আসলে শুধু একজন না, এরকম কয়েকজনের সাথে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন এবং ডিবি দিয়ে ধরিয়ে নির্যাতন করিয়েছেন। আসলে কথা হলো, পাপ পাপকে ছাড়ে না। যদি কোনো মানুষের পাপের বোঝা ছাড়িয়ে যায়, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কোনো কারণেই তাকে ধরিয়ে দিতে পারেন। যে কোনো বিষয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরাট আকার ধারণ করে, সেখানেই তার পতন করে দেন। আপনারা জানেন তিনি মুনিয়া নামের একটি মেয়েকে নাকি হত্যা করেছে, তার সাথে তিনি জড়িত ছিলেন। আসলে এই মুনিয়ার সম্পর্কে আমরা একদিন অন্য কন্টেন্টে বলবো। আজকে আমরা এই তার প্রতারণা, তার ব্ল্যাকমেইল ও মাফিয়া তান্ত্রিক যে চলাফেরা কথা তুলে ধরলাম। তার বাবা নাসিরুদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নাকি মাই টিভি দখল করে নিয়েছেন, অর্থাৎ তার নিজস্ব প্রতিষ্ঠান নয়। এটি আমরা দেখেছি অনেক প্রতিবেদনে। এখন কথা হলো, একজন মানুষ কিভাবে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে? আসলে মানুষের পাপের বোঝা যখন ভারী হয়ে যায়, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কথা আছে, ধরে 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 না, আর ধরলে কিন্তু ছাড়ে না। অবশেষে বাপ বেটা দুজনে 420 হয়ে জেলে বর্তমানে পড়ে আছে। তাদের পরিস্থিতি কি হবে, আদালত কি করবে, আল্লাহ ভালোই জানে। শাস্তি তিনি নির্ধারণ করে রেখেছেন। তবে আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা যারা উপরের সারিতে উঠে যাব, নিম্নের শ্রেণীর মানুষের সহানুভূতি দেখানো এবং যে কাজটি করার দরকার নেই ওটা না করাই শ্রেয়, এবং যে কাজটি করলে সমাজের ভালো হবে সেটা করাই শ্রেয় বলে আমি মনে করি। আজ আমার ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি